হলো ভোকেশনাল কেমিস্ট্রি ঠিক আছে। এখানে আসলে আমাদের কর্মমুখী মানে হইতেছে আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড কিছু জিনিসপত্র এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তাহলে খাদ্য নিরাপত্তা এই জিনিসটাই হলো এই চ্যাপ্টারের প্রথম, মানে ফুড সেফটি। একটু খেয়াল করো, এখানে যা পড়বো সব হচ্ছে গল্প করার মতো, ঠিক আছে। এখানে আসলে অতিরিক্ত মাথা মাথা খাটানোর দরকার নাই, টেনশনেরও দরকার নাই। কিছু জিনিস ধারাবাহিকভাবে মনে রাখবা তাহলেই হইলো। এখন খাদ্য নিরাপত্তা জিনিসটা কি আসলে, বা ফুড সেফটি বা ফুড সিকিউরিটি, কিন্তু হ্যাঁ ফুড সেফটিও বলতে পারো, ফুড সিকিউরিটিও বলতে পারো, একই জিনিস। তাহলে খাদ্য সিকিউরিটি মানে ফুড সিকিউরিটি বা ফুড সেফটি, এটা আসলে জিনিসটা কি? এটা আসলে জিনিসটা হলো তোমার এই যে প্রত্যেক দিন আমরা পরিমিত পরিমাণ যে খাদ্য খাইতেছি কিনা বা ব্যালেন্স অ্যামাউন্টে আমরা খাদ্য খাইতেছি কিনা, এর যে মানে সিকিউরিটিটা, আমরা প্রতিদিন যতটুকু আমার দরকার, যতটুকু প্রোটিন দরকার, যতটুকু কার্বোহাইড্রেট দরকার, যতটুকু ফ্যাট বা লিপিড দরকার, আরো অন্যান্য যে মাইনর কম্পোনেন্ট আছে যেমন ভিটামিন মিনারেল, এগুলো যে আছে এগুলা নিশ্চিত মানে করণ যেই প্রসেসটা, এটাই হলো মূলত আমাদের ফুড সিকিউরিটি বা ফুড সেফটি। মানে সবার জন্য পরিমিত পরিমাণ সুষম খাদ্যের নিশ্চয়তা, এটাই হলো মূলত আমাদের ফুড সেফটি বা ফুড সিকিউরিটির মূল কথা। এখন এই ফুড সেফটি বা ফুড সিকিউরিটির ভিত্তিটা কি? এর তিনটা ভিত্তি, ঠিক আছে। এর ভিত্তি বা ফান্ডামেন্টাল বেসিক, ফান্ডামেন্টাল কিছু কথা আছে। ফান্ডামেন্টাল কিছু কথা বলতে আমরা আসলে ফুড সেফটি বা ফুড সিকিউরিটি বলতে তিনটা জিনিস বুঝবো। একটা হলো তোমার ইনক্রিজ ফুড প্রোডাকশন। একটা জিনিস খেয়াল করো, রিজিকের মালিক কিন্তু আল্লাহ, হ্যাঁ। আগেকার সময়ে কি মানুষ কম ছিল কিন্তু খাদ্যও কম ছিল। মাঝে মাঝে দেখা গেছে দুর্ভিক্ষতে মানুষ মারা গেছে, এগুলো উপরওয়ালা বোঝানোর জন্য কিন্তু এক এক সময় এগুলো আসলে ঘটনা ঘটাইছে। কিন্তু এখন দেখো মানুষ বাইরে গেছে কিন্তু খাদ্য বাড়ছে, এমন বাড়ছে যে মানুষ এখন খায়া শেষ করতে পারে না। তো রিজিকের বিষয়টা হচ্ছে ভিন্ন বিষয়। তাহলে ফুড সেফটির এর ফান্ডামেন্টাল ফার্স্ট কথা যেটা, সেটাই হলো আমাদের ইনক্রিজ ফুড প্রোডাকশন, বা এটাকে আমরা বলতে পারি বাংলা ভাষায় যে খাদ্য উৎপাদন বৃদ্ধি। তাহলে ইনক্রিজ ফুড প্রোডাকশন এই চ্যাপ্টার কিন্তু আসলে পড়তে ভালো লাগবে না, হ্যাঁ, কিন্তু আসলে কিছু করার নাই, পড়তে হবে যেহেতু আছে। 2 নাম্বার হইতেছে তোমার ফুড সাপ্লাই। 1 নাম্বার হলো তুমি খাদ্য উৎপাদন বৃদ্ধি করলা। তো আমাদের শেরপুর কিন্তু বিখ্যাত হচ্ছে চাউলের জন্য, ঠিক আছে। সারা বাংলাদেশের 1/3 চাউল মানে রাইস, এটা কিন্তু আমাদের শেরপুরে প্রোডাকশন হয়। কারণ আমাদের শেরপুরে যেই পরিমাণ চাউলের কল আছে সারা বাংলাদেশ মিলেও এত পরিমাণ নাই। যেমন তোমাদের গাজীপুরে যেই পরিমাণ এই যে কি বলে এটাকে সোয়েটার কোম্পানি, গার্মেন্টস যতগুলো আছে সারা বাংলাদেশ মিলেও কিন্তু এতগুলা নাই। এরকম শেরপুর হইতেছে আমাদের এরকম। তো আমরা খাদ্য প্রোডাকশন বাড়াইলাম, তাহলে এর সাপোর্ট বা এর প্রোভাইড বা এর সাপ্লাইটাও আমাদের বাড়াইতে হবে সাথে সাথে। মানে এটাকে আমাদের সবার মানে দোরগোড়ায় পৌঁছাই দিতে হবে। এটাকে আমরা বলবো হইতেছে সাপ্লাই অফ দ্য ফুড বা প্রোভাইড ফুড। তাহলে সাপ্লাই অফ ফুড বা খাদ্য সরবরাহ, যেটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলবো খাদ্য সরবরাহ, ঠিক আছে। বলতে পারবা আমাদের শস্য ভান্ডার কোন জেলা বা কোন বিভাগকে বলা হয়তো? হ্যাঁ, বরিশাল, ঠিক আছে। এটা কিন্তু জিকে তে অনেকবার ফেস করবা, যখন জিকে পড়বা যে শস্য ভান্ডার বলা হয় বরিশালকে। আগে বলা হয়তো, এখন যদি আসলে বলা হয় না। এখন দেশের অন্যান্য অঞ্চল আসলে অনেক বিখ্যাত হয়ে গেছে বরিশালের তুলনায়। 3 নাম্বার আসো, তুমি খাদ্য প্রোডাকশন করলা, প্রোভাইড করলা, ঠিক আছে, কিন্তু এই খাদ্য তাহলে সংরক্ষণ করতে হবে। কারণ যে খাদ্যের ইনক্রিজ মানে প্রোডাকশন বৃদ্ধি করছে, তাহলে এর মজুতকরণের জন্য অবশ্যই একে সংরক্ষণ করতে হবে, তাই না? তাহলে 3 নাম্বার পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য সংরক্ষণ বা এর প্রিজারভেশন অফ ফুড। তাহলে 3 নাম্বার আমরা বলবো হচ্ছে প্রিজারভেশন অফ ফুড, ঠিক আছে। এই তিনটা কথার ভিতরে লাস্টের কথাটা দেখো, আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখছি, মানে হইতেছে এটার গুরুত্ব একটু অন্যরকম বেশি। এবং এই চ্যাপ্টারের ভিতরে এই ফুড সিকিউরিটির ভিতরে শুধুমাত্র এই টপিকটা নিয়ে আলোচনা বেশি করা হয়, ঠিক আছে। এখন এই যে 1 নাম্বার বিষয় যেটা ইনক্রিজ ফুড প্রোডাকশন, খাদ্য তুমি কিভাবে বাড়াইতে পারো, দেখবা বইয়ের ভিতরে অনেক বড় বড় কথা আছে, ঠিক আছে। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলি, একটু মনে রাখো। লেখালেখির দরকার নাই, এগুলা লিখলে আরো নিজেরও খারাপ লাগবে, অনেক সময় লাগবে। এত সময় নষ্ট করে আসলে দরকার নাই। দেখো, 1 নাম্বার ইনক্রিজ ফুড প্রোডাকশন তুমি কিভাবে করতে পারো, বই পড়লে এগুলা বুঝতে পারবা। তাই 1 নাম্বার হইতেছে তুমি যেহেতু বায়োলজি পড়তেছো, তাহলে 1 নাম্বার, সরি কি বলে, বায়োলজি কেমিস্ট্রি।
বায়োলজি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়তেছে তাহলে ওইটাকে তুমি 1 নম্বরে রাখতে পারো, যেমন আমাদের জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর হইতেছে কেমিক্যাল, বিভিন্ন ধরনের পরিবর্তন করে আমরা কিন্তু খাদ্য মানে উৎপাদন বাড়াতে পারি, ঠিক আছে? যেমন একটা জিনিস খেয়াল করো, আগে কিন্তু শশা, এই যে শশা কিউকাম্বার, এটা একটা গাছে যদি 5টা ধরতো, এখন কিন্তু দেখা যায় যে 50টা ধরে। আমরা কিন্তু এগুলো করছি, গ্রামের ছেলে যেহেতু এগুলো আসলে বুঝে, এটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। তাহলে এই যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাইলো, এটা কিন্তু মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হাইব্রিডাইজেশনের মাধ্যমে হয়েছে, ঠিক আছে? 2 নাম্বার আসো, দেখো আগেকার দিনে কিন্তু তোমার এই যে বর্তমানে যে বিভিন্ন ধরনের ইউরিয়া সার বলো, জিঙ্ক বলো, বা বিভিন্ন ধরনের যে আমাদের নাইট্রোজেন বিশিষ্ট সারগুলো আছে, মানে মাটিতে যেগুলা দিলে একটা উদ্ভিদের ভালো বৃদ্ধি হয়, এই সকল সার কিন্তু আগে আসলে ছিল না। আগে কিন্তু মানুষ আসলে ডিপেন্ড করতো কম্পোস্ট সারের উপরে, মানে এই যে গোবরের উপরে। গোবর যদিও অনেক ভালো, আসলে এই সারের কিন্তু একটা ব্যাড ইফেক্টও আছে আমাদের উপরে, ঠিক আছে? কিন্তু আসলে এইগুলো আসাতে কিন্তু আমাদের এই খাদ্য প্রোডাকশন মানে ফুড প্রোডাকশন কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তাহলে 1 নাম্বার কি বললাম, দেখো 1 নাম্বার বললাম আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তুমি ফুড প্রোডাকশনটা বাড়াই দিতে পারো। 2 নাম্বার আমরা বললাম কিছু নিউট্রিয়েন্ট আছে, কি কি বলছি, যেমন ইউরিয়া বলছি, নাইট্রোজেনাস বিভিন্ন ধরনের সার বলছি। এছাড়া তোমার উদ্ভিদের পুষ্টির জন্য জিঙ্ক ব্যবহার করতে পারো, ম্যাঙ্গানিজ ব্যবহার করতে পারো। এগুলা দিলে দেখা যায় যে তোমার খাদ্য উৎপাদনটা বেড়ে যায়, ঠিক আছে? এছাড়া আরো অন্যান্য কিছু বলতে পারো, যেমন আগেকার দিনে তোমার পঙ্গপাল বলতো, হ্যাঁ, পঙ্গপাল। সেকেন্ড পেপার পড়বা, এই যে পঙ্গপাল আসলে কি, এটা বাংলাতে কি বলা হয়, গ্রাস হোপার। বাংলা তো জানি না, বাংলা আসলে আমার মনে নাই। গ্রাস হোপার, ঘাস ফড়িং মনে হয়, আর বাংলাটা ঘাস ফড়িং এর সাথে অবশ্য পার্থক্য আছে। এই গ্রাস হোপারকে তোমার পঙ্গপাল বলা হয়তো, মানে এই এরা দল বেঁধে একদিকে যেই দিকে যাইতো। সেকেন্ড পেপারে পাবা এটা, এখানে যেহেতু আসছে রিলেটেড এই জন্য একটু বলতেছি, হ্যাঁ। তাহলে এই কীটনাশক ব্যবহার করে কিন্তু এদেরকে আসলে দূর করা হয়েছে। এক সময় এরা যেই দিকে যাইতো তোমার পুরা ফসল আসলে মাঠ পর মাঠ খায়া সাবার করে ফেলতো। সেকেন্ড পেপারে যখন পড়বে এটা খুবই সুন্দর একটা ইনফরমেশন আছে। তাহলে এই কীটনাশক ব্যবহার, আই মিন ইনসেকটিসাইড বা বিভিন্ন ধরনের পয়জনাস জিনিস, যেটা আসলে তোমার খাদ্যের জন্য হার্মফুল না, কিন্তু তোমার ওই যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যারা আছে তাদেরকে ধ্বংস করার জন্য কিন্তু এগুলা ব্যবহার করা যাইতে পারে, ঠিক আছে? এই হলো খাদ্য উৎপাদন বা ইনক্রিজ ফুড প্রোডাকশন, যদি আসে আর কি, ঠিক আছে? বানাই বুনাই লিখতে পারবে আশা করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড, পয়জনাস সাবস্টেন্স, তারপরে ইউরিয়া, জিঙ্ক, নাইট্রোজেনাস বিভিন্ন সাবস্টেন্স, এগুলো ব্যবহার করে তুমি ফুড প্রোডাকশনটা বাড়াই দিতে পারো। এটা হলো আমাদের 1 নাম্বার কথা। তাহলে ইনক্রিজ ফুড প্রোডাকশন সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে? আর তারপর সাপ্লাই অফ দ্য ফুড। এখন সাপ্লাই অফ দ্য ফুডের জন্য কি বিভিন্ন যানবাহন ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারো, সিএনজি ব্যবহার করতে পারো, এই নানা রকম কথা আছে বইয়ের ভিতরে, দেখবা, ঠিক আছে? এরপরে আসো আমাদের মেইন বেসিক যেটা জানতেই হবে একদম লাস্টের দা, প্রিজারভেশন অফ ফুড। এটাকে আমরা এক কথায় যদি বলি ফুড প্রিজারভেটিভ দিয়ে যেটা আমরা কাজটা করে থাকি, ঠিক আছে? ওই যে আমি প্রথমে শুরুতেই যেটা বললাম যে আমাদের গ্রামের বাড়িতে আমরা ন্যাচারালি আগে এই কাজগুলো করতাম, এখন করা হয় না, কারণ এখন ফ্রিজ ফ্রিজ কিনে ফেলা হয়েছে। এই জিনিসটা হইতেছে যে লাস্টের বিষয়, ফুড প্রিজারভেশন, ঠিক আছে? তাহলে যে সকল কেমিক্যাল অথবা নন কেমিক্যাল, সেটা কেমিক্যাল হতে পারে, নন কেমিক্যাল হতে পারে, ঠিক আছে? যেমন ওই যে কি বল, হলুদের গুঁড়া বললাম, ওইটা কিন্তু আসলে কেমিক্যাল না। কেমিক্যাল উপাদান আছে, ঠিক আছে, কিন্তু ওইটাকে আসলে আমরা কেমিক্যাল হিসেবে বিবেচনা করি না। ওইটাকে আমরা আসলে বায়োলজিক্যাল সাবস্টেন্স হিসেবে বিবেচনা করি, যেহেতু তোমার হলুদের গুঁড়াটা একটা উদ্ভিদ থেকে আসে। তো বিভিন্ন ধরনের কেমিক্যাল আর হচ্ছে নন কেমিক্যাল, এছাড়া আরো তুমি বিভিন্ন ধরনের জিনিস পাবা, যেমন ভিনেগার আছে, সরবিক অ্যাসিড আছে, সোডিয়াম বেনজোয়েট আছে, এগুলা দিয়ে। এছাড়া আরো কি কি করা যেতে পারে, দেখো প্রিজারভেশন কিন্তু অনেক ভাবে করা যেতে পারে। একটা গ্রস কথা বলতেছি, আমরা কিন্তু ফুড প্রিজারভেটিভ ক্লাসিফিকেশন করবো, কারণ ওইটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফুড প্রিজারভেশন কি কিভাবে হতে পারে আমি বললাম, দেখো ন্যাচারালিও হতে পারে, আবার তোমার আর্টিফিশিয়ালি হতে পারে। ন্যাচারালি কিভাবে, মানে ন্যাচারাল কম্পোনেন্ট দিয়ে তুমি যেটা প্রিজার্ভ করতেছো সেটা আমি বুঝাইতেছি। এখন ন্যাচারালি বলতে কিন্তু এখানে মানুষ করতেছে না, আল্লাহ তাআলা নিজেই করতেছে, এটা কিন্তু আমি বুঝাইতেছি না আসলে। মানে ন্যাচারাল কম্পোনেন্ট দিয়ে তুমি এটাকে আসলে প্রিজার্ভ করতে পারো, যেমন যেগুলো আমি বললাম। এছাড়া তুমি আর্টিফিশিয়ালি ব্যবহার করতে পারো, যেমন কি কি আছে, ধরো তুমি একে কিউরিং করলা, তারপরে হচ্ছে এর ভিতরে তুমি ধুমায়ন নামে একটা শব্দ আছে, এরপরে পিকলিং আছে, নানা ধরনের পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো। আমরা দেখবো পিকলিং কি, কিউরিং কি, অবশ্যই আমরা দেখবো, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে তুমি খাদ্য কিন্তু সংরক্ষণ বিভিন্ন ভাবে করতে পারো। এছাড়া দেখো এই যে বিভিন্ন কোলেস্টেরল আছে, কোলেস্টে, এটা কি কি বলা হয়, হিমাগার বলা হয় আর কি। এই হিমাগারেও কিন্তু তোমার খাদ্য সংরক্ষণ করা হয়, ওইখানে টেম্পারেচার মেনটেন করে, প্রেসার মেনটেন করে তোমার খাদ্য কিন্তু সংরক্ষণ করা হয়। এই হলো মূলত আমাদের প্রিজারভেশন অফ ফুড। মাঝখানেরটা দরকার নাই, ভুলে যাও। সাপ্লাই অফ ফুড এটা আসলে লাগেও না,
এক নাম্বারটা একটু মনে রাখতে পারো। আর 3 নাম্বার যেটা লিখছি প্রিজারভেশন অফ ফুড, এইটা কিন্তু লাগবেই, ঠিক আছে। তাহলে আসো আমরা প্রিজারভেটিভ কি জিনিস এটা একটু দেখবো। তাহলে ফুড প্রিজারভেশনের জন্য যে সকল মানে ন্যাচারালও হতে পারে, আর্টিফিশিয়ালও কিন্তু হতে পারে। হ্যাঁ, যদি ডিফিনেশন আসে তাহলে কিন্তু এইভাবে লিখতে পারবা তুমি। বেসিকটা একটু মাথায় ঢুকাই নাও তাহলেই হবে। যে যে সকল কম্পোনেন্ট দ্যাট মে বি আইদার ন্যাচারাল অর আর্টিফিশিয়াল, ঠিক আছে, সেটা তোমার আর্টিফিশিয়াল হতে পারে, ন্যাচারালও হতে পারে, যাদেরকে ব্যবহার করে তুমি কি করবা, খাদ্যের অণুজীব, মানে আমাদের খাদ্যটা পচে আসলে কেন, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলোর কারণে কিন্তু আসলে খাদ্য পচে যায়। তো ওদের আক্রমণ থেকে এবং এনজাইমের বিভিন্ন ধরনের বিক্রিয়া থেকে রক্ষা করার জন্য যে সকল মানে কম্পোনেন্ট তুমি ব্যবহার করবে এগুলাই হলো তোমার প্রিজারভেটিভ। তাহলে আসো আমরা একটু প্রিজারভেটিভ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, এটা কিন্তু জানা লাগবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। তাহলে আসো একটু প্রিজারভেটিভটা আমরা দেখি। প্রিজারভেটিভ, তাহলে প্রিজারভেটিভ জিনিসটা কি আমি বলছি, দ্যাট মে বি আইদার ন্যাচারালি হতে পারে অথবা তোমার কি হতে পারে, আর্টিফিশিয়ালি হতে পারে। তবে সেটা আসলে আমরা কেমিক্যালি চিন্তা করব, আমরা অন্য কিছু আসলে চিন্তা করব না, ঠিক আছে। তাহলে সেটার কাজটা কি, সেটার কাজটা হলো অণুজীবকে প্রিভেন্ট করবে কি হতে, আমাদের খাদ্যকে পচন হতে, প্রিভেন্ট টু ডিস্ট্রয় অফ দ্য ফুড ম্যাটেরিয়াল, যাতে আমাদের খাদ্য উপাদানগুলো নষ্ট না হয়, ধ্বংস না হয়ে না যায়। কার থেকে রক্ষা করবে, অণুজীব থেকে, মাইক্রো অর্গানিজম থেকে, ঠিক আছে। এই তাহলে কয়েকটা ফিচার মনে রাখো। তাহলে এর কয়েকটা ফিচার বা মূল কথা আর কি, এটাকে কিওয়ার্ড বলা হয়। হ্যাঁ, এটাকে আসলে কিওয়ার্ড বলতে পারো। তাহলে এক নাম্বার তুমি বলতে পারো এটা আইদার হতে পারে প্রাকৃতিক অথবা কৃত্রিম, মানে হইতেছে সেটা তোমার কি হতে পারে, প্রাকৃতিক হতে পারে, কৃত্রিম হতে পারে। তাহলে এটা আইদার ন্যাচারাল অথবা সেটা হতে পারে তোমার আর্টিফিশিয়াল, ঠিক আছে, আর্টিফিশিয়াল কেমিক্যাল কম্পোনেন্ট। ওকে, এর কাজটা কি দেখো, 2 নাম্বার কাজটা হইতেছে এই তোমার কাকে প্রিভেন্ট করবে, মাইক্রো অর্গানিজমকে কি হতে, তোমার খাদ্য যাতে এরা ধ্বংস করতে না পারে এটা হতে তাদেরকে প্রিভেন্ট করবে। তাহলে এক কথাই বলতে পারে কিল্ড অথবা ইনহিবিট অফ গ্রোথ, ইনহিবিট অফ গ্রোথ, ঠিক আছে, কিল্ড অর ইনহিবিট অফ গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম বলতে আমরা এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো বুঝবো, মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। এই হলো আমাদের মূল কথা। এরপরে কি করতে পারে, এরপরে তোমার আরো মানে 3 নাম্বার যে ফিচারটা তুমি বলতে পারো প্রিজার্ভ, মানে এটাকে কি বলতে পারো, প্রিজার্ভ ফুড, তোমার যতদিন সম্ভব আর কি ততদিন কিন্তু তুমি প্রিজার্ভ করতে পারবা, মানে প্রিজার্ভ ফুড অ্যাজ পসিবল, ঠিক আছে, যতটুকু পসিবল ততটুকু আসলে তুমি ফুডটাকে প্রিজার্ভ করতে পারবে। এই হলো কয়েকটা কথা। তাহলে এমসিকিউর জন্য এখানে লাগবে আর তোমার ডিফিনেশনের জন্য লাগবে, যদি আসে আর কি, যে হোয়াট ইজ প্রিজারভেটিভ, তুমি এই 3টা কথা থেকে তুমি লিখতে পারবা যে প্রিজারভেটিভ আইদার ন্যাচারাল আর আর্টিফিশিয়াল কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল কম্পোনেন্ট হুইচ প্রিভেন্ট মাইক্রো অর্গানিজম অথবা হুইচ কিল্ড অর ইনহিবিট মাইক্রো অর্গানিজম অ্যান্ড প্রিজার্ভ ফুড অ্যাজ পসিবল, ঠিক আছে, যতটুকু সম্ভব আসলে আমাদের খাদ্য উপাদানকে কি করবে, প্রিজার্ভ করবে বা সংরক্ষণ করবে। এখন এই প্রিজারভেটিভের কয়েকটা এক্সাম্পল মনে রাখার আগে আগে আমরা এর ক্লাসিফিকেশনটা দেখবো, ঠিক আছে, টাইপসটা আমরা দেখবো যে প্রিজারভেটিভ আসলে কি কি আছে। আমরা এক্সাম্পলগুলো একটু পরে লিখবো, তার আগে আমরা দেখি যে আসলে কি কি আছে প্রিজারভেটিভ। আমাদের বেসিক্যালি প্রিজারভেটিভ এই দুইটাই কিন্তু, ন্যাচারাল আর হলো আর্টিফিশিয়াল। ওই যে ডিফিনেশন যে আমরা বললাম ওইখানে কিন্তু আমাদের মেইন কথাটা চলে আসছে। তাহলে আমাদের টাইপ হলো 2 ধরনের। এক নাম্বার হলো আমাদের ন্যাচারাল বা প্রাকৃতিক, এক নাম্বার হলো ন্যাচারাল বা এটাকে আমরা বলবো প্রাকৃতিক, ঠিক আছে, মানে প্রাকৃতিক বিভিন্ন উপাদান ব্যবহার করে আমরা যদি খাদ্যকে সংরক্ষণ করে থাকি তাহলে সেটাকে আমরা বলবো ন্যাচারাল প্রিজারভেটিভ। 2 নাম্বার হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম, আর্টিফিশিয়াল বা কৃত্রিম। ওকে, তাহলে এই 2 ধরনের প্রিজারভেটিভ হতে পারে। এখন আসো আমরা একটু দেখি যে আর্টিফিশিয়াল কে কে আছে আর হচ্ছে তোমার এই যে প্রাকৃতিক বা ন্যাচারাল কে কে আছে, কিছু আমরা এক্সাম্পল মনে রাখবো, ঠিক আছে, কিছু এক্সাম্পল মনে রাখলেই কিন্তু আমাদের রিটেনের জন্য হয়ে গেল, এমসিকিউর জন্য হয়ে গেল। তাহলে আসো আমরা একটু দেখি যে ন্যাচারাল আসলে কে কে আছে। ন্যাচারাল প্রিজারভেটিভ ওই যে আমি যেগুলা বলছি না ওগুলাই কিন্তু, কি কি আছে এক্সাম্পল হিসেবে তুমি এখান থেকে মনে রাখতে পারো, যেমন লবণ, সল্ট, ঠিক আছে। 2 নাম্বার মনে রাখতে পারো সুগার, চিনি, এও কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে তোমার হলুদ, এছাড়া আরেকটা বলতে পারো ওয়েল, ঠিক আছে, এছাড়া আরো বলতে পারো হলুদ বলতে পারো, তারপরে হচ্ছে রসুন বলতে পারো। এগুলা কিন্তু তোমার প্রাকৃতিক, আগেকার দিনে কিন্তু মানুষ এগুলাই ব্যবহার করতো।
যখন তোমার এই মানে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ যখন অ্যাভেলেবেল ছিল না, তখন কিন্তু এগুলাই ব্যবহার করতো। ওকে, তাহলে ন্যাচারাল নিয়ে আমাদের আসলে মাথা ঘামানো নাই, আমাদের মাথা ঘামানো কিন্তু আর্টিফিশিয়াল নিয়ে, কারণ আর্টিফিশিয়ালের কিন্তু বর্তমানে অভাব নাই। দুনিয়াতে যত জিনিস দেখতেছি আমার মনে হয় 10% প্রাকৃতিক, তার মধ্যে মডিফাই করে 90% কিন্তু আর্টিফিশিয়াল বানাইছে। যদিও আসলে প্রাকৃতিক জিনিসগুলো আমাদের জন্য ভালো, আমরা আসলে বুঝি না এগুলা, কিন্তু কৃত্রিম যে আমাদের জন্য কতটা ক্ষতিকর আমরা আসলে নিজেও বুঝতেছি না, অন্য কেউ বুঝাইতেছি না, নিজে কি খাইতেছি এটাও ধারণা করতেছি না। এক সময় কি দেখা যাইতেছে, মানুষের ক্যান্সার হয়ে যাচ্ছে, নানা ধরনের অ্যাবনর্মালিটি ডেভেলপ করতেছে। এই হলো মূল কথা। এখনো যারা গ্রামে থাকে দেখবা যে সরিষার তেল খায়, এরা কিন্তু সয়াবিন তেল সহজে খাইতে চায় না। ঠিক আছে, আমরা যখন গ্রামে ছিলাম, আমি যখন গ্রামে ছিলাম, এখন যদিও পাল্টে গেছে আসলে চিত্র, এই সরিষার তেল খাইতো। সরিষার তেলের কিন্তু অনেক উপকারিতা, আসলে জানো কিনা জানি না, কিন্তু আসলে মানুষ এটাকে ভুলে গেছে। কেন জানো? ওই যে সস্তা জিনিসের পিছনে পড়ছে, আর্টিফিশিয়াল জিনিসের পিছনে পড়ে ন্যাচারালটাকে আসলে হারাই ফেলছে। এই হলো মূল কথা। এখন আসো আমরা যেটা দেখবো সেটা হলো আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়ালটা কয়েকটা ক্লাসিফিকেশনে আমরা দেখবো, মানে কয়েকটা ভাগে আমরা দেখবো। ঠিক আছে, ওই যে আমরা কি বলছি যে আমাদের মাইক্রোবিয়াল কিছু এজেন্টকে প্রিভেন্ট করবে, কি হতে, হয়তো গ্রোথকে ইনহিবিট করবে, নয়তো ডিরেক্ট মাইরেই ফেলবে। তাহলে এরকম কিছু জিনিস আমরা ভাগ ভাগ করে দেখবো যে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ কি কি আছে। তাহলে আসো একটু দেখি আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ। উপরেটা কিন্তু এমনি মনে থাকবে ন্যাচারাল, কিন্তু আর্টিফিশিয়ালটা একটু মনোযোগ দাও। প্রিজারভেটিভ, তাহলে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভের ভিতরে তুমি এক নম্বরে যেটা পাবা সেটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টি মাইক্রোবিয়াল মানে শব্দের সাথেই বুঝতেছো যে এরা মাইক্রো অর্গানিজম, মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এদের বংশবৃদ্ধিকে ইনহিবিট করবে। ঠিক আছে, অথবা মায়েরও ফেলতে পারে যদি তোমার স্টেরালাইজ হয় ডিরেক্ট। কয়েকটা শব্দের সাথে পরিচিত করা বাসকে একটু খেয়াল করো। তাহলে এক নাম্বার হলো তোমার অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার আসো, তুমি কি কি পাবা? দুই নাম্বারে পাবা তুমি অ্যান্টি অক্সিডেন্ট। আগে হেডিং গুলোর সাথে একটু পরিচিত করাই, হ্যাঁ। অ্যান্টি অক্সিডেন্ট। আচ্ছা, একটা এমসিকিউ আগে একটু বলি, হ্যাঁ। এই যে শীতকাল আসলে কি কোনো মেরিল বা ভ্যাসলিন কি ব্যবহার করো রায়ান? আচ্ছা, লোশন দাও, ঠিক আছে। লোশনের ভিতরে এই যে আমরা যে ভিটামিন আছে, কিছু লিপিড সলিবল, কিছু ওয়াটার সলিবল, এখানে বলতে পারবা যে লোশনের ভিতরে বা ওই ভ্যাসলিনের ভিতরে কোন ভিটামিন বা কি থাকে? না, ভিটামিন কে না, ভিটামিন কে থেকে কি করবে? ভিটামিন কে এর কাজটা হচ্ছে তোমার এই যে ব্লাডের সাথে রিলেটেড, মানে ব্লাড কোয়াগুলেশনের সাথে রিলেটেড। 2, 7, 9, 10 এই ফ্যাক্টর গুলাকে ওরা আসলে ওই ফ্যাক্টরের সাথে রিলেটেড আর কি। ভিটামিন ই থাকে, দেখবা এই যে যখন শীতকাল আসবে না, যে অ্যাডভার্টিসমেন্ট করে বিভিন্ন বড় বড় বিল্ডিং এর উপরে, দেখবা অ্যাডভার্টিসমেন্ট অনেক কিছু টানায় রাখছে যে ভিটামিন ই সমৃদ্ধ ভ্যাসলিন, মেরিল, লোশন, এগুলো দেখবা। এটা কিন্তু লাগবে, এটা মনে রাখো, সেকেন্ড পেপার যখন পড়বা লাগবে। এখানে যেহেতু আসছে এই জন্য একটু বললাম। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হইতেছে 3টা, এ, সি, ই। ঠিক আছে, তার মধ্যে ইটা সবচেয়ে বেশি আর কি, হ্যাঁ। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো ই। তাহলে এই অ্যান্টিঅক্সিডেন্ট, এখন এই অ্যান্টিঅক্সিডেন্ট আবার দুই ধরনের আছে। ওই যে আমি বলতেছিলাম, দেখো ভিটামিন, যেহেতু বলতেছিলাম ভিটামিন তো তুমি আর্টিফিশিয়ালি আসলে কল্পনাও করতে পারবে না। যত ভিটামিন আছে সব কিন্তু মোটামুটি ন্যাচারাল সোর্স থেকে আছে। হ্যাঁ, মডিফাই করতে পারবা, বাট সোর্স কিন্তু ন্যাচারাল। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট দুই ভাবে আসতে পারে, সেটা ন্যাচারালও হতে পারে, সেটা আর্টিফিশিয়ালও হতে পারে। ঠিক আছে, আর্টিফিশিয়ালও হতে পারে। দুই নাম্বার গেল অ্যান্টিঅক্সিডেন্ট। তিন নাম্বার আসো কিছু কিলেটিং এজেন্ট আছে। এটাকে বাংলাতে আমরা বলি কিলেটিং এজেন্ট, কিন্তু ইংরেজিতে লিখলে দেখবা যে সিলেটিং এজেন্ট হয়, CHEALEATING। এটাকে বলা হয়, কেউ বলে সিলেটিং, কেউ বলে কিলেটিং, যে যেটা উচ্চারণ করুক ওইটাই সঠিক। তাহলে চিলেটিং এজেন্ট, চিলেটিং এজেন্ট, এটাকে বাংলাতে যদি লিখি এই যে এরকম হবে, কিলেটিং এজেন্ট। ঠিক আছে, কিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট কি জিনিস এটা বুঝবা, এটা খুবই সিম্পল একটা জিনিস। তাহলে আমাদের হেডিং কি কি লিখলাম দেখো, একটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল, দুই নাম্বার লেখছি হলো আমরা, সরি এক নাম্বার লেখছি, হ্যাঁ এক নাম্বার লেখছি অ্যান্টি মাইক্রোবিয়াল, দুই নাম্বার লেখছি অ্যান্টি অক্সিডেন্ট, তিন নাম্বার লেখছি চিলেটিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট। ঠিক আছে, এখন এই কি কি আছে এটা একটু দেখার চেষ্টা করি। আসো এখন আমরা একটু ভিতরে ঢুকি। তাহলে এক নাম্বার হলো অ্যান্টি মাইক্রোবিয়াল, এর ভিতরে কি কি আছে দেখো। অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে আমরা সেই সকলকেই বুঝবো যারা ভাইরাস, ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করবে, গ্রোথকে ইনহিবিট করবে, অ্যান্টিমাইক্রোবিয়াল। তাহলে এরা কি করবে? প্রিভেন্ট করবে, কাদেরকে? প্রিভেন্ট গ্রোথ অফ, প্রিভেন্ট গ্রোথ অফ
কাদেরকে প্রিভেন্ট করবে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস। এই ব্যাকটেরিয়ার কাহিনী কিন্তু শেষ করে আসলাম, বুঝছো? পরীক্ষা দিয়ে আসলাম, আর দেওয়া লাগবে না, এর একবারে লাস্টে আবার কি যে ঝামেলা ভাই, কতগুলো ব্যাকটেরিয়া ভাই, 50টার মতো ব্যাকটেরিয়া, খালি ফিচারই মনে রাখা লাগে। আর রোগের কথা তো কোনো শেষই নাই। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। এই ফোর্থ ইয়ারে যে কত পোলাপান ডিপ্রেশনে চলে যায়, এই যে রেজাল্ট দিছে, কত পোলাপান ফেল করছে। দেখো তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কি কি পাবা, এখানে কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে, খুবই সেনসিটিভ কিন্তু। তাহলে এখানে কয়েকটা এক্সাম্পল মনে রাখো, যেমন আছে সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, বেনজয়েট। তারপরে হলো তোমার আছে সরবিক অ্যাসিড, সরবিক অ্যাসিড, ঠিক আছে। 3 নাম্বার হলো সালফার ডাইঅক্সাইড। এরপরে আছে তোমার ইডিটিএ, এই ইডিটিএ কিন্তু এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ। তারপরে আরো পাবা তুমি ক্যালসিয়াম প্রোপানয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড, এটা একটা পাবা। এরপরে আরো এর সাথে আরো কিছু লিখতে পারো, যেমন সোডিয়াম নাইট্রেট আছে, তারপরে হলো সোডিয়াম নাইট্রাইড আছে, এরকম কিছু জিনিস এখানে পাবা। তাহলে এই গেল কিন্তু আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম, এদের কাজ কি? এদের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের প্রোডাকশন বা বংশবৃদ্ধিকে এরা ইনহিবিট করবে, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আসো আমরা কি লিখছি দেখো, 2 নাম্বার লিখছি অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে আসো আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্টের কিছু এক্সাম্পল জানি। অ্যান্টিঅক্সিডেন্ট মানেই বুঝতেছো যে এই সকল উপকরণ এরা কি করবে? অক্সিডেন্ট, মানে অক্সিডেন্টকে বাধা প্রদান করবে, ঠিক আছে। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট এক্সাম্পল গুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এর কিন্তু ইনফিনিটিভ। তাহলে কিছু অ্যান্টি অক্সিডেন্টের নাম তুমি মনে রাখতে পারো, যেমন কি হতে পারে? ভিটামিন এ, সি, ই আছে, ঠিক আছে। এই কিছু এক্সাম্পল মনে রাখতে পারো। তাহলে এরপরে আসো কিলেটিং এজেন্ট আমরা লিখছিলাম, বা চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্টে এখানে এক্সাম্পল সামনে গিয়ে আমরা বলবো, শুধু এতটুকু মনে রাখো এই বেটা আসলে কি করে। এই বেটা তোমার মানে যে মানে এদের কাজটা হলো যে খাদ্যের ভিতরে গিয়ে এরা একটা কেমিক্যাল কম্পাউন্ড, মানে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে এরা। বিষয়টা খেয়াল করো, খুবই সিম্পল জিনিস, মানে যে সকল রাসায়নিক উপাদান, খাদ্যের ভিতরে যে রাসায়নিক উপাদান আছে, খেয়াল করো আমি আবার বলতেছি, চিলেটিং এজেন্ট এরা কিন্তু নিজে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, আবার খাদ্যের ভিতরেও কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে। এই কেমিক্যাল সাবস্টেন্স, ওই কেমিক্যাল সাবস্টেন্স দুইটা মিলে একটা কমপ্লেক্স কাঠামো তৈরি করবে। এই কমপ্লেক্স কাঠামো তৈরি করার মাধ্যমে তোমার অণুজীব ধ্বংস করবে এবং খাদ্যকে পচন থেকে রোধ করবে। দেখো আমি আবার বলতেছি এই বিষয়টা, এটা হলো একটা মানে এই প্রসেসটা হলো একটা কেমিক্যাল কমপ্লেক্স তৈরি করবে। এখানে কে কে কমপ্লেক্সে থাকবে? কিলেটিং এজেন্ট থাকবে, আর হলো খাদ্যের ভিতরে যে কম্পাউন্ড আছে, কেমিক্যাল কম্পাউন্ড আছে, তারা থাকবে। এই দুইটা মিলে একটা কেমিক্যাল কমপ্লেক্স তৈরি করবে। এই কেমিক্যাল কমপ্লেক্সের দুইটা কাজ, একটা হলো তোমার অণুজীব মানে মাইক্রো অর্গানিজম যারা আছে তাদেরকে ধ্বংস করবে, আর হলো খাদ্যকে পচন রোধ করবে, মানে খাদ্যের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, পচে না যায়, সেটাকে এরা প্রিভেন্ট করবে। এদেরকে সাধারণত কিলেটিং এজেন্ট বলে। তাহলে এটাকে তুমি এইভাবে বলতে পারো যে এরা হলো নিজে একটা কেমিক্যাল কম্পাউন্ড, এরা হলো কেমিক্যাল কম্পাউন্ড, ওকে। এর সাথে তোমার খাদ্যের সাথে মানে কেমিক্যাল কম্পাউন্ড অফ ফুড, কেমিক্যাল কম্পাউন্ড অফ ফুড, এই দুইটা মিলে একটা কমপ্লেক্স তৈরি করবে, ঠিক আছে। এই কমপ্লেক্সের কাজটা হলো এরা তোমার ইনহিবিট করবে অথবা ডিরেক্ট মাইরেই ফেলবে অণুজীবকে। তাহলে কিল্ড মাইক্রো অর্গানিজম, তাহলে কিল্ড মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। এই একটা কাজ হতে পারে। আরেকটা কাজ হলো এই কমপ্লেক্সটা তোমার কি করবে? খাদ্যকে পচন রোধ করবে। তাহলে পচন রোধ, খাদ্য পচন রোধ করবে। তাহলে এই হলো মূল কাজ, ঠিক আছে। তাহলে দুইটা কাজ করবে। তাহলে কিলেটিং এজেন্ট হলো তারা যারা তোমার খাদ্যের ভিতরে যাবে, খাদ্যের ভিতরে গিয়ে খাদ্যের মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্স আছে তাদের সাথে একটা জটিল কাঠামো তৈরি করবে। জটিল কাঠামো তৈরি করার মাধ্যমে কি করবে? অণুজীব বা মাইক্রো অর্গানিজম যারা আছে তাদেরকে ধ্বংস করবে। আর 2 নাম্বার কাজ হলো খাদ্যের পচন রোধ, মানে খাদ্যকে পচন থেকে বাঁচাবে আর কি, পচন রোধ করবে। মানে মাইক্রো অর্গানিজম মাইরে ফেলেই তো তোমার খাদ্য পচন রোধ হবে, তাই না? এটা হলো কজ, কিল্ড মাইক্রো অর্গানিজম হলো কজ, আর রেজাল্ট হলো তোমার খাদ্য পচন রোধ। এই হলো আমাদের মূল কথা। এখানে কিছু এক্সাম্পল মনে রাখতে পারো, যেমন এক্সাম্পল হিসেবে এখানে আছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আছে এখানে, ঠিক আছে। এই অ্যাসিডগুলোর সংকেত ইনশাল্লাহ আমরা অর্গানিক কেমিস্ট্রিতে গিয়ে পড়বো, হ্যাঁ। তারপর হলো এখানেও আছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক
অ্যাসিড। শুধু এখান থেকে এক্সাম্পলগুলো মনে রাখো, আর কে কিভাবে কাজ করে, কার মেকানিজমটা কিরকম, এটা একটু মনে রাখো। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট গেল, চিলেটিং এজেন্ট গেল, আর ওই পাশে গেল অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। ঠিক আছে, আমরা শুধু এক্সাম্পলগুলো দেখলাম আর কে কিভাবে কাজ করে এটা আমরা দেখলাম। এখন আমাদের যেটা জানতে হবে, দেখো তাহলে আমরা কিন্তু ফুড প্রিজারভেটিভ পড়তেছি, এখনো কিন্তু ফুড প্রিজারভেটিভই আছে। এখন ফুড প্রিজারভেটিভ হিসেবে কিছু কিছু জিনিস দেখবা, হ্যাঁ, যে মানে রিয়েলি যেই খাদ্য কিন্তু কালার হয়ে আছে অন্যটা। দেখো আমি আবার বলতেছি, মানে বাজারে কিছু কিছু খাদ্য তুমি দেখবা মানে রিয়েলি যেই কালার, ধরো তুমি একটা চিপস কিনছো, এই যে পটেটো চিপস বা বিডি চিপস বা অন্যান্য যেগুলো আছে, ঠিক আছে, এই চিপস কিনছো, এটা কিন্তু আসলে মূলত আলু থেকে তৈরি। এই যে পটেটো চিপস, যেটা পটেটো মানে তো আলু, তাই না? পটেটো এর কিন্তু কালার একরকম, বাট তুমি যেটা খাইতেছো এদের কালার কিন্তু আরেক রকম। তার মানে এখানে কিছু এক্সট্রা কিছু যোগ করছে। এটাও কিন্তু প্রিজারভেটিভের একটা মানে পার্ট বলতে পারো, কিন্তু এটাকে আমরা প্রিজারভেটিভ বলবো না, এটাকে আমরা বলবো অন্য একটা শব্দ দিয়ে, এটাকে বলা হয় ফুড এডিটিভ। মানে তুমি খাদ্যের গন্ধ, রং এবং স্বাদ উন্নত করার জন্য কিছু কিছু কেমিক্যাল উপাদান যে বাইরে থেকে যোগ করতেছো, এটা একদিকে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, আরেক দিক দিয়ে দেখো খাদ্যের রং পাল্টাইতেছে, তার টেস্ট পাল্টাইতেছে, তার যে তোমার গন্ধ আছে, একটা স্মেল আছে, এটাও কিন্তু পাল্টাই ফেলতেছে। এটা একদিকে প্রিজারভেটিভ, আরেকদিকে আমরা এটাকে বলবো ফুড এডিটিভ। আবার আরেক জাতীয় কিছু জিনিস আছে দেখবা, মানে ওরা তোমার খাদ্যের মানে স্বাদকে পাল্টাবে না। খেয়াল করো, আমি আবার বলতেছি, আরেক জাতীয় কিছু কেমিক্যাল কম্পোনেন্ট আছে যারা খাদ্যের টেস্ট চেঞ্জ করবে না, শুধুমাত্র খাদ্যের যে কালার আছে এদেরকে চাকচিক্য করবে, উজ্জ্বল করবে। এদেরকে বলা হয় ফুড লিকার। ঠিক আছে, যেমন এই যে চিনির সিরাপ, সুগার সিরাপ, এটা কিন্তু ফুড লিকার। তাহলে দুইটা শব্দের সাথে আমরা একটু পরিচিত হই, একটা হলো ফুড এডিটিভ, যেটাকে আমরা বলি খাদ্য সংযোজনী। হ্যাঁ, এই এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে, আর ডিফিনেশন মানে জিনিসটা কি এটা একটু মনে রাখতে হবে। তাহলে ফুড এডিটিভ। রায়ান শুনতেছো নাকি অসুস্থতায় ঘুমিয়ে যাইতেছ? হ্যাঁ, সমস্যা হইলে বইলো, হ্যাঁ, যেহেতু অসুস্থ আসলে কিছু তো করার নাই। তাহলে এটা হলো তোমার কি করবে, খাদ্যের রং মানে কালার চেঞ্জ করবে। ঠিক আছে, 2 নাম্বার হলো এরা টেস্ট টেস্ট চেঞ্জ করবে। ঠিক আছে, 3 নাম্বার হলো এরা তোমার স্মেল বা ঘ্রাণ যেটা আছে সেটাকে চেঞ্জ করবে। তাহলে এরা হলো কেমিক্যাল কম্পাউন্ড যারা কি করবে, এই কাজগুলা করবে। কেমিক্যাল কম্পাউন্ড যারা এই 3টা কাজ করবে, কালার চেঞ্জ করবে, টেস্ট চেঞ্জ করবে, স্মেল চেঞ্জ করবে, তাদেরকে আমরা বলবো ফুড এডিটিভ। এখন আসো, এই ফুড এডিটিভের পরে আরেকটা শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে, সেটা হলো ফুড লিকার। ফুড লিকার, LACQUER, ফুড লিকার। তাহলে এই ফুড এডিটিভ মানে হচ্ছে তোমার খাদ্য সংযোজনী, খাদ্য সংযোজনী। ওকে। আর ফুড লিকার মানে হচ্ছে তোমার ফুড লিকার, এটা আসলে বাংলা করলে বিচ্ছিরি দেখা যাবে। হ্যাঁ, তাহলে এদের কাজ কি, এদের কাজটা হচ্ছে তোমার খাদ্যকে শাইন করবে, উজ্জ্বল করবে, চাকচিক্য করবে। ঠিক আছে, এদের কাজটা হলো শুধুমাত্র খাদ্যকে খাদ্যকে কি করবে, উজ্জ্বল করবে, উজ্জ্বল মানে চকচকা করবে, উজ্জ্বল করবে। ঠিক আছে, এই হলো মূল কথা। দেখবা এই যে বাজারে তোমার পেয়ারা বিক্রি করে, বিভিন্ন ফল বিক্রি করে না, এদের মাঝে মাঝে দেখবা এদের ফল হাতে নিলে দেখবা যে ফলটা তেল তেলা লাগতেছে। হ্যাঁ, বুঝে নিবা যে এর সাথে কিছু মিশাইছে। অবশ্যই এটা ক্ষতিকর না, এটা যেটা মিশাইছে এটা ক্ষতিকর না, কিন্তু ওই যে বিভিন্ন ধরনের যে ক্ষতিকর কেমিক্যাল আছে যেগুলো প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করে, ওটা কিন্তু খুবই ক্ষতিকর। এছাড়াও তুমি আরেকটা জিনিস দেখতে পারো, দেখবা যে ফলের দোকানে অনেক লাইটিং করা থাকে। ঠিক আছে, মানে কাঁচা জিনিসও দেখবা যে পাকা দেখা যায়, এগুলা কিন্তু ফুড লিকার না, ওটা হচ্ছে অন্য বিষয়। তাহলে খাদ্যকে উজ্জ্বল করতে অথবা চাকচিক্য করতে যেগুলো আমরা ব্যবহার করব তাদেরকে আমরা বলবো হইতেছে ফুড লিকার। যেমন এক্সাম্পল হিসেবে তুমি বলতে পারো এটা, যেমন ওই যে সুগার সিরাপ আছে, সুগার সিরাপ, এগুলো হলো ফুড লিকার। ঠিক আছে, এগুলো দিলে তোমার দেখা যায় যে খাদ্য উপরে চকচক করে। এছাড়া সরিষার তেলও যদি কোনো খাদ্যের উপরে দেয় তাহলে দেখবা যে আসলে চকচকই করতেছে, কিন্তু আসলে ব্যবহার করা হয় না, কারণ এটা আসলে আগে ছিল, এখন কিন্তু নাই। ঠিক আছে, তাহলে এই দুইটা শব্দের সাথে আমরা পরিচিত হলাম। তাহলে প্রিজারভেটিভ কি কি আছে সেটা বললাম, প্রিজারভেটিভের সাথে কি কি এক্সাম্পল আছে সেটা বললাম, কে কিভাবে কাজ করে সেটা বললাম। এর সাথে দুইটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডের সাথে পরিচিত হলাম, একটা হলো ফুড এডিটিভ আর একটা হলো ফুড লেকার। ঠিক আছে, এখন আসো আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, আসলে খাদ্যটা পচে কিভাবে। দেখো আমরা কিন্তু প্রিজারভেটিভ জানি গেছি, তাই না? তাহলে এখন কথা হইতেছে খাদ্যকে পচন থেকে বাঁচাইলাম, ঠিক আছে, কিন্তু খাদ্যটা আসলে পচে কিভাবে এটা আমাদের একটু জানতে হবে। তাহলে কজ অফ ডিস্ট্রয় অফ ফুড মানে খাদ্য নষ্ট হওয়ার
কারণটা কি, কয়েকটা কারণ আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে আমরা খাদ্য পচন থেকে বাইচে গেছি, কিন্তু খাদ্য যে পচে কিভাবে এটা কিন্তু একটু জানতে হবে। তাহলে কজ অফ ডিস্ট্রয় অফ ফুড, মানে ফুড নষ্ট হওয়ার বা ধ্বংস হয়ে যাওয়ার কারণ কি? এক নাম্বার আসো, এক নাম্বার কারণ হলো, দেখো ওই দুইটা ডিফিনেশন থেকে কিন্তু আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। একটা হলো তোমার মাইক্রো অর্গানিজম, এর কারণে খাদ্য নষ্ট হতে পারে। এক নাম্বার হলো মাইক্রো অর্গানিজম, দুই নাম্বার হলো তোমার এনজাইমেটিক রিয়াকশন, বিভিন্ন এনজাইমের কারণেও খাদ্য নষ্ট হয়ে যেতে পারে। এই দুইটা কিন্তু তোমার ওই ডিফিনেশনের মধ্যেই ছিল। হ্যাঁ, এনজাইমেটিক রিয়াকশন, বিভিন্ন ধরনের এনজাইম দিয়েও কিন্তু খাদ্য নষ্ট হয়ে যেতে পারে। যেমন কিরকম একটা এক্সাম্পল মানে সিম্পল জিনিস কিন্তু এটা, দুধের ভিতরে 5 কেজি দুধের ভিতরে সামান্য পরিমাণ চুকা যদি ছেড়ে দাও, ধরো একটা তেঁতুলের দানা ছেড়ে দিচ্ছ, তাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মূলত এনজাইমেটিক রিয়াকশন, এটা আসলে ন্যাচারাল। এছাড়া তুমি কিছু আর্টিফিশিয়ালও পাবা। এরপর আসে কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারাও খাদ্য নষ্ট হয়ে যাইতে পারে, এটাই তো স্বাভাবিক। কেমিক্যাল দ্বারা খাদ্য নষ্ট হয়, এটা তো বর্তমানে এভেইলেবল সবচেয়ে বেশি বলে আসলে। হ্যাঁ রায়ান, শুনতেছো? হ্যালো। হ্যাঁ রায়ান, শুনতেছো? আচ্ছা আসো, তাহলে আমরা বলতেছিলাম যে কজ অফ ডিস্ট্রয় অফ ফুড, মানে খাদ্য নষ্ট হওয়ার কারণটা কি। তারপরে লাস্টে একটা যেটা, সেটা হলো অক্সিডেশন রিয়াকশন। ঠিক আছে, অক্সিডেশন এটা কিন্তু আসলে কেমিক্যাল রিয়াকশনের মধ্যেই পড়ে, কিন্তু এটা স্পেসিফিক্যালি আমরা এটাকে আলাদা করে বলতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো খাদ্যের নষ্ট হওয়ার মূল কারণ। এখন আসো, আমরা খাদ্য যেহেতু নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা একে সংরক্ষণ করব কিভাবে? ওই যে প্রিজারভেটিভ কিন্তু একটা বলছি, এছাড়া আরো আধার প্রিজারভেটিভ কি কি আছে, এটা একটু নামগুলো আমরা দেখি, তারপর আমরা একটু প্রসেসগুলো আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, তাহলে প্রসেস অফ ফুড প্রিজারভেশন, এক নম্বরে তুমি প্রিজারভেটিভ বলতে পারো, সমস্যা নাই, যেহেতু প্রিজারভেটিভটা আমরা বিস্তারিত পড়ে ফেলছি। তাহলে আসো আমরা একটু দেখি প্রসেস কি কি আছে আমাদের। ফুড প্রিজারভেশনের প্রসেস কিন্তু একটা বলছি, আর কি কি আছে এটা আমরা একটু দেখি। তাহলে আদার্স ফুড প্রিজারভেশন প্রসেস। আসো তাহলে আমরা দেখি আদার্স কি কি আছে। তাহলে এক নাম্বার প্রিজারভেটিভ আমরা বলে ফেলছি, ওইটা আর আমাদের বলা দরকার নাই। দেখো, এক নাম্বার হলো তোমার ড্রাই বা ড্রাইনেস, একে আমরা বলবো শুষ্ককরণ। মানে কিছু কিছু খাদ্য আছে তোমার শুকায় কিন্তু সংরক্ষণ করা হয়, যেমন একটা খুবই ইম্পর্টেন্ট ড্রাই ফিশ, মানে হইতেছে তোমার এই শুটকি মাছ, তাই না? অনেকদিন কিন্তু একে সংরক্ষণ করা যায়, কক্সবাজার গেলে বোঝা যায় যে কত জাতের শুটকি আছে আসলে। ঠিক আছে, তাহলে এক নাম্বার হলো ড্রাইনেস বা শুষ্ককরণ, দুই নাম্বার হলো তোমার কোল্ড বা এটাকে বলা হয় হিমায়িতকরণ। ঠিক আছে, আমি একটু বাংলায় লিখে রাখলাম, এটা হিমায়িতকরণ। হিমায়িতকরণ মানে খাদ্যকে ঠান্ডা রেখে, ওই যে যেটা আমরা ফ্রিজ ব্যবহার করি বা ওই যে কোল্ড স্টোরেজ যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এটাকে কিন্তু আসলে কোল্ড স্টোরেজ বলতে পারো। মানে ঠান্ডা যেখানে আছে সেখানেই তুমি আসলে টেম্পারেচার নর্মালে রেখে যে খাদ্য মানে প্রিজার্ভ করা যে প্রসেসটা, এটাই হলো মূলত কোল্ড স্টোরেজ বা হিমায়িতকরণ। আর ডাইনেস তো ডাইনেস একবার শুকায় ফেলা হয়। এরপরে তুমি এছাড়াও আর কি করতে পারো, এছাড়াও তুমি করতে পারো পাস্তুরাইজেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাস্তুরাইজেশন, এর বাংলা আসলে পাস্তুরাইজেশন, এটা মেইনলি করা হয় তোমার মিল্কের ক্ষেত্রে, অনলি মিল্কের ক্ষেত্রে এটা করা হয়। হ্যাঁ, এই এক্সাম্পলটা একটু মনে রাখো যে পাস্তুরাইজেশন কোথায় করা হয়, মিল্কে করা হয়। তারপর 4 নাম্বার আসো কিউরিং। ঠিক আছে, কিউরিং মানে কিউরিং আর বাংলা আসলে করাটা উচিত না। এরপরে আসো 5 নাম্বার হলো আমাদের পিকলিং। ঠিক আছে, পিকলিং, পিকলিং কি জিনিস আমরা দেখবো, শব্দগুলো আগে লিখি, তারপর আমরা ইনশাল্লাহ সামনে দেখবো। এরপরে আসো 7 নম্বরে, 6 নম্বরে আমি লিখতে পারি হলো তোমার জেলিকরণ, জেলিফিকেশন। ঠিক আছে, এই জেলিফিকেশন কিন্তু আবার জেলি মাছ না, মানে ওই যে জেলি তৈরি করে রাখে আর কি, ওই যে আচারের জেলি তৈরি করে রাখে, বিভিন্ন জেলি তৈরি করে রাখে না, এটা। এছাড়া তুমি বলতে পারো অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করে, অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু আসলে ওই যে প্রিজারভেটিভের অন্তর্ভুক্তই আসলে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে প্রিজারভেটিভ তো নিজেই একটা প্রিজারভেশন প্রসেস। অ্যান্টিঅক্সিডেন্ট আসলে আলাদা করে বললার আর ঠিক নাই, কিন্তু প্রিজারভেশন কিন্তু প্রিজারভেটিভ একটা প্রিজারভেশন। এই হলো আমাদের মূল কথা। এখন আসো কয়েকটা শব্দের সাথে পরিচিত করায়, ড্রাইনেস, হিমায়িতকরণ, এগুলা কিন্তু বুঝে ফেলছো।
কিন্তু বাকিগুলো কিন্তু আসলে এখনো বোঝা হয় নাই। যেমন কি কি আছে, পাস্তুরাইজেশন প্রসেসটা একটু পরে বলবো, এটা যদি থাকে তোমাদের বইয়ে তাহলে আমি বলবো, না হলে আসলে বলা দরকার নাই। দেখো এখানে কিউরিংটা আমাদের মূলত জানতে হবে, পিকলিংটা আমাদের মূলত জানতে হবে, আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমরা প্রিভিয়াসলি বইলে আসছি। তাহলে কিউরিং কি জিনিস, পিকলিং কি জিনিস, এটা একটু খেয়াল করো। আচ্ছা, আরেকটা প্রসেস আছে, হ্যাঁ, এটা একটু জানা লাগবে। সেটা হলো তোমার স্মোকিং, মানে হচ্ছে এটাকে বলা হয় ধূমায়িতকরণ, ঠিক আছে? ধূমায়িতকরণ মানে কোনো একটা খাদ্যের মধ্যে তুমি হিট দিছো এবং সেটা আসলে ধোঁয়া তৈরি করার মাধ্যমে আসলে এই খাদ্যটা প্রিজার্ভ করছে, এটাই হলো তোমার ধূমায়িতকরণ বা স্মোকিং যেটাকে আমরা বলে থাকি। এই স্মোকিং মানে কিন্তু আবার ওই যে ধূমপান করা না, ঠিক আছে? এই স্মোকিং মানে হচ্ছে এখানে প্রিজারভেটিভ হিসেবে আমরা মানে প্রিজারভেশন একটা প্রসেস বলতেছি। আসো তাহলে আমরা এই কিউরিং এর সাথে পরিচিত হই একটু, আর হইতেছে পিকলিং এর সাথে একটু পরিচিত হব। তাহলে কয়েকটা শব্দ একটু মাথায় ঢুকাও। এই চ্যাপ্টারে কিন্তু এগুলাই মূলত, হ্যাঁ, এই যে কিউরিং, পিকলিং, পাস্তুরাইজেশন, প্রিজারভেটিভ, এগুলাই কিন্তু মূলত। তাহলে কিউরিং কি জিনিস এটা একটু খেয়াল করো। কিউরিং জিনিসটা হলো কোনো একটা খাদ্যবস্তু তুমি যদি লবণ দিয়ে সংরক্ষণ করো, একদম ডেফিনেটলি, এখানে অন্য কোনো জিনিস বলার ওয়ে নাই। যদি কোনো খাদ্যবস্তু তুমি লবণ দিয়ে সংরক্ষণ করো তাহলে সেটাকে বলা হয় কিউরিং। তাহলে ফুড প্রিজারভেশন বাই সল্ট, তুমি যদি খাদ্যকে সল্ট দিয়ে বা লবণ দিয়ে প্রিজারভেশন করো সেটাকে আমরা কিউরিং বলবো। এখানে অন্য কোনো শব্দ কিন্তু আনা যাবে না, ঠিক আছে? বাই সল্ট ইজ কল্ড। আচ্ছা, এটাই হলো মানে কিউরিং। ইজ কল্ড মল লাগানো দরকার নাই, তাহলে যদি কল্ড লাগাইতো তাহলে কিন্তু সামনে মানে আরেকটা শব্দ বসাইতে হবে, যে দ্য কেমিক্যাল কম্পাউন্ড হুইচ ইউজ টু ফুড প্রিজারভেশন বাই সল্ট ইজ কল্ড কিউরিং। মানে তোমার কিউরিংটা মূলত লবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অন্য কোনো ক্ষেত্রে একে ব্যবহার করা হয় না। 2 নম্বরে আসো। 2 নাম্বার যেটা আমরা এই যে পিকলিং সম্পর্কে জানবো। পিকলিং একটু এই বানানগুলো একটু খেয়াল করো, হ্যাঁ, আমার কিন্তু বানান প্রচুর ভুল হয়, ঝামেলায় আছি কিন্তু আমি আসলে ইংরেজি নিয়ে। পিকলিং কি জিনিস দেখো। পিকলিং জিনিসটা হলো PICKL, অবস্থা LING, পিকলিং। এটা হইতেছে তোমার মূলত এই যে আমরা বিভিন্ন ওয়েল আছে না, তেল জাতীয় জিনিস আছে না, অথবা ভিনেগার আছে, অথবা তোমার ব্রাইন, ব্রাইন জিনিসটাকে এটা একটু আমি বলি। আচ্ছা, তার আগে একটু লিখি আগে যে কি কি আসলে পিকলিং এর অন্তর্ভুক্ত কি কি। পিকলিং এর অন্তর্ভুক্ত হলো তোমার ওয়েল, তারপর হলো ব্রাইন। আচ্ছা, ব্রাইন কি জিনিস বলতেছি, হ্যাঁ। তারপর হলো ভিনেগার, ভিনেগার তো চিনো, ভিনেগার তো প্রত্যেক বাসা বাড়িতে আছে ভিনেগার। এদের মাধ্যমে যেটা সংরক্ষণ করা হবে, মানে এদেরকে দিয়ে যদি খাদ্য সংরক্ষণ করা হয় তাহলে সেই প্রসেসটাকে আমরা বলবো পিকলিং। আমি আবার বলতেছি, খেয়াল করো। যদি সোডিয়াম ক্লোরাইড মানে লবণ দিয়ে, জাস্ট এক্সাম্পল মনে রাখো, সোডিয়াম ক্লোরাইড যেহেতু এটা আমাদের অ্যাভেলেবেল বেশি, পটাশিয়াম ক্লোরাইড তো বেশি একটা অ্যাভেলেবেল না, আছে কিন্তু কম, সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কম। তাহলে পিকলিংটা হলো লবণ বাদে বাকি যেগুলো আছে, যেমন ওয়েল, ব্রাইন, আর হচ্ছে ভিনেগার। এখন এই ব্রাইন জিনিসটা কি, ব্রাইন জিনিসটা হচ্ছে তোমার সলিউশন অফ সল্ট। এখানে কিন্তু শুধু সল্ট বলছি, খেয়াল করো, এই ব্রাইন কিন্তু সলিউশন অফ সল্ট। মনে করে দেখো, এই যে ব্রাইনের ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার 4, ওই যে ফ্যারাডের যেই সূত্র, নার্সের যেই সূত্র, যেই চ্যাপ্টারে আছে, ওই চ্যাপ্টারে খেয়াল করে দেখো, ওইখানে কিন্তু আমি দেখাইছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে বা ইলেকট্রোলাইসিস করলে কি কি পাবো, অ্যানোডে কি পাবো, ক্যাথোডে কি পাবো। ওই সোডিয়াম ক্লোরাইডের যে সলিউশন, ওটাকেই কিন্তু বলা হয় ব্রাইন। তাহলে সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, ওইখানে দেখো ওইটা কিন্তু কিছু বলে নাই, ওইটা কিন্তু শুধু সোডিয়াম ক্লোরাইড বলছে, বাট ব্রাইনের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি বলতে হবে সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। এটা একটু মনে রাখো। আর ওয়েল, ভিনেগার, এগুলো তো আলাদা জিনিস, মনে থাকবেই। তাহলে এদেরকে দিয়ে যদি তুমি সংরক্ষণ করো খাদ্যটা, সেটা হলো পিকলিং। আর অন্যথায় যদি মানে শুধু লবণ দিয়ে করো তাহলে সেটাকে আমরা বলবো কিউরিং। গতকালকে, ঠিক আছে, তোমাদের এই শালনা আছে না, এই যে শালনা, গেছিলা কখনো ওই শালনা উচ্চ বিদ্যালয় মাঠে, বাজারের ভিতরে যে স্কুলটা আছে? ও আচ্ছা, শালনা দিয়ে যাওয়া আসা করতে আমিও যাইনি কখনো। গতকাল রাত্রে প্রথম গেছিলাম, শালনা গেছি কিন্তু ওই কলেজ মাঠে যাইনি, স্কুল কলেজ মাঠে যাইনি। বিশাল বড় মাঠ, ঠিক আছে, হাবিবুল্লাহ মাঠ সম্ভবত না মাঠের নাম। গতকালকে ওইখানে মাহফিল হয়েছে, আমি গেছিলাম আসলে টিউশনির উদ্দেশ্যে, কিন্তু যাই দেখি মাহফিল। তো দেখলাম যে না, সোয়েসের কিছু ওয়াইজি আসতো এখানে, বুঝছো, এই যে খালেদ সাইফুল্লাহ আইবি আসছিল, তারপরে মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব আসছিল। মূলত যে নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান শোনার জন্যই আমি গেছিলাম, কিন্তু উনি আসলে তেমন একটা বয়ান করে না, মাত্র 25 থেকে 30 মিনিট। এর চেয়ে বয়ান তুমি ইউটিউবেও পাবো না, কোথাও পাবো না, বাস্তবেও করে না, ঠিক আছে? ওনার বয়ানই আসলে আমি শুনতে গেছিলাম। উনি আসলে একটা কথা বলছে, বুঝছো, এত মানুষ হয়েছিল ধারণার বাইরে।
মাত্র বয়ান করছে সম্ভবত 24 মিনিট না 26 মিনিট, আমার কাছে রেকর্ড আছে আর কি। উনি একটা কথা বলছে ওয়াজের মাঝখানে যে আসলে আমাদের ব্রেনটা চলে গেছে ইদানিং ডিভাইসের মধ্যে। একদম কারেক্ট কথা কিন্তু বলছে, হ্যাঁ। উনি চ্যালেঞ্জ করছে সবার সামনে যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই মাঠে যুবক যারা আছে, যারা স্টাডি করতেছে, পড়ালেখা করতেছে, তারা সবাই ডিভাইস মুখী হয়ে গেছে। কিরকম একটা এক্সাম্পল দিছে যে কার কলিজা আছে যে দাঁড়ায় 17 এর নামাতা মুখস্থ শোনাইতে পারবে। দেখ, আমি তো হতবাক হয়ে গেছি। আমি যদি বলতো 11 নামাতা তাহলে তো আমি নিজেই বলতে পারতাম, কিন্তু যখনই বলছে 17 নামাতা কে বলতে পারবে ভাই, মানে কি আসলেই তো সত্য যে আমরা 17 নামাতা তো মুখস্থ বলতে পারবো না। তিনি বলতেছে যে আমরা পড়ালেখা করছি, আমরা যখন পড়ালেখা করছি আমাদের 25-এর নামাতা না পারলে আমাদের ব্যাট দিয়ে পিটাইতে পিটাইতে একেবারে তক্তা বানাই ফেলতো। তো ওনাদের পড়ালেখা ছিল আসলে রিয়েল পড়ালেখা। আমাদের দেখো এই যে স্টুডেন্ট পড়াই, তুমি ছাড়াও আর মোটামুটি কয়েকজন আছে, মানে এরা তোমার ক্যালকুলেটর ছাড়া চলতেই পারে না, নেট ছাড়া চলতে পারে না। মানে পড়ালেখাটা কোথায় চলে গেছে। পিএইচ বের করতে দিলে মানে ক্যালকুলেটর চাপ দেওয়া ছাড়া ওরা বেরই করতে পারবে না। মানে লগের সাথে যে একটা সম্পর্ক আছে এটাই আসলে এখনো জানে না, ক্যালকুলেটর পাইছে হয়ে গেছে, বুঝছো। মানে আমাদের জেনারেশনটা কিন্তু শেষ এই ডিভাইস দিয়ে। হ্যাঁ, কিছুটা উপকার হয়েছে, কিন্তু উপকারের সে যে কতটা ক্ষতি হয়েছে ধারণার বাইরে, আসলে ধারণার বাইরে, মানে ধারণাই করা যাবে না কি পরিমাণ ক্ষতি হয়েছে। এই জন্যই কিন্তু এই জামানায় আসলে আইনস্টাইনও আসবে না, নিউটনও আসবে না, গ্যালিলিও আসবে না, বড় বড় সায়েন্টিস্ট যারা ছিল মুসলমান বিজ্ঞানী ইবনে সিনা, মুসাল খারেজামি, এরা কিন্তু আর আসবে না, শেষ। তুমি ধারণা করতে পারো, দেখো এই যে গ্যালাক্সি, অনেকটা সিম্পল জিনিস চিন্তা করো। আমি একটু 1 মিনিট কথা বলি, আবার মনে করো না স্যার রাতের বেলা এমনি সময় কম, আসলে আমি বুঝাইতেছি অন্য একটা কিছু। তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো পৃথিবী ঘুরতেছে সূর্যের চারপাশে, এটাকে বলা হয় সৌরজগৎ, ঠিক আছে। 8টা গ্রহ, মূলত 8টা গ্রহ, আগে আরো ছিল, বাদ দিছে। কিন্তু আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন কিন্তু 9টা পড়তাম। ওই যে প্লুটো, ভলকান, এই দুইটা কিন্তু ছিল আরো, ঠিক আছে, বাদ দিছে। এরপরে কিন্তু 8টা আছে, আসছে। সৌরজগৎ, তারপর উপগ্রহ, এগুলা মিলে হইতেছে সৌরজগৎ। গ্রহ উপগ্রহ মিলে হইতেছে সৌরজগৎ। পৃথিবী সহ অন্যান্য যে 8টা গ্রহ আছে এগুলা কিন্তু ঘুরতেছে তোমার সূর্যকে কেন্দ্র করে, এটা হলো সৌরজগৎ। এই সৌরজগৎ আবার কেন্দ্র করে ঘুরতেছে গ্যালাক্সিকে। প্রায় 15 কোটির মতো সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত। তাহলে ভাবতে পারো দুনিয়া মানে পৃথিবীটা কত বড়, মানে ধারণাই করা যায় না, বুঝছো। আল্লাহ তাআলা কিন্তু বলছে, আমি কিন্তু দুইটা আসলে জিনিস, এই যে মুফতি দিলওয়ার হোসেন ওনার কথা থেকে দুইটা জিনিস আসলে আমি শিখছি। সূরা জারিয়াতের ভিতরে আর সূরা আম্বিয়ার ভিতরে। সূরা জারিয়াতের চাইলে লিখে রাখতে পারো, দেখতে পারো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। সূরা জারিয়াত, আজ জারিয়াত আয়াত নাম্বার 47, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30। দেখবা যে পৃথিবী গঠনের বর্ণনা এখানে করা হয়েছে। আজকের যে এই যে আমাদের বিগ ব্যাং থিওরি, নাম শুনছো না রায়ান, নাম শুনছো এটা বিগ ব্যাং থিওরি? কে দিছে জানো? আচ্ছা, স্টিফেন হকিং এটাকে মডিফাই করছে, কিন্তু সর্বপ্রথম 1931 সালে তোমার বিজ্ঞানী ল্যামাইর এটা উপস্থাপন করছিল। হ্যাঁ, স্টিফেন হকিং এটাই আসলে মূলত বলা হয়, কিন্তু সর্বপ্রথম উপস্থাপন করেছিল বিজ্ঞানী ল্যামাইর। এর মূল কথা কি জানো? মানে এই বিগ ব্যাং থিওরি এর মূল কথা কি? হ্যাঁ, এটা কিন্তু মানে এক্সপান্ড করতেছে ইউনিভার্স, মানে পুরা পৃথিবীটা, পুরা মানে মহাবিশ্বটা, পৃথিবী বলে তো আসলে লাভ নাই, পৃথিবীতে একটা গ্রহ মাত্র, পুরা মহাবিশ্ব তোমার এক্সপান্ড হইতেছে। এই কথা বলছে 1931 সালে শুরু করছে, এরপরে তো আরো পরে গবেষণা করে বের করছে। তুমি খুলে দেখো, আমি যে দুইটা আয়াত বললাম, সূরা আজ জারিয়াত আয়াত নাম্বার 47, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30, আল্লাহ স্পষ্ট বলছে যে পৃথিবী এবং এই আকাশমণ্ডলী এক সময় তারা একত্রিত ছিল, আমি এদেরকে আলাদা করছি, বিস্তৃত করছি, এবং তারা বিস্তৃত মান। তুমি ভাবতে পারো এইগুলা কথা দেখো 1931 সাল থেকে, তখন কিন্তু ডিভাইসের তেমন একটা প্রচলন ছিল না, তারা বের করতে পারছে। আর এই জামানায় আমরা কত কিছু ডিভাইস আছে, কত কিছু আছে, আমরা কিন্তু চিন্তাও করতে পারি না। আমাদের নলেজ চলে গেছে গাইডের ভিতরে, নলেজ চলে গেছে ডিভাইসের ভিতরে। নলেজ মানে বিষয়টা এরকম হওয়া উচিত ছিল যে আমরা কন্ট্রোল করব ডিভাইসকে, কিন্তু উল্টা হয়ে গেছে আসলে, যে আমাদেরকে ডিভাইসে কন্ট্রোল করতেছে। দেখো এই ডিভাইস আসাতে কি হয়েছে, কত যুবকের যৌবন শেষ, চরিত্র শেষ। মানুষের কথা বলবো না, আমি নিচে অনেক আসলে ডাউন মারি গেছি, ঠিক আছে। যেদিন থেকে মোবাইল নিচ্ছে ওই দিন থেকে আসলে অধপতন ঘটছে আসলে। এর আগে কিন্তু অনেক ভালো ছিলাম।
এর আগে নলেজও ভালো ছিল, ক্লাসের ফার্স্ট বই ছিলাম, আর এখন কিন্তু 5 নিয়ে টানাটানি হয়ে যায়। কেন? নলেজ চলে গেছে ডিভাইসের ভিতর, আমরা আসলে ডিভাইস ছাড়া চলতে পারি না, আমরা আসলে এগুলো ছাড়া চলতে পারি না। এই যে তার মধ্যে এই কি প্রসঙ্গে এটা বলতেছিলাম, দেখো এক সময় ন্যাচারাল জিনিস খায় মানুষ কিন্তু প্রায় 100-150 বছর বাঁচতো, কিছুই হইতো না। আর এখন দেখো এত সুন্দর সুন্দর খাবার খাইতেছো, কত সুন্দর কত স্বাদের খাবার খাইতেছো, এরপরও কিন্তু মানুষের হায়াত 60 বছরই যাইতেছে না। কারণ কি? এই যে খাদ্যের নিরাপত্তা নাই, খাদ্যের উৎপাদন বাড়ছে ঠিকই, কিন্তু এই যে বিভিন্ন কেমিক্যাল আসাতে সব শেষ। আমাদের ব্রেন চলে গেছে ডিভাইসের মধ্যে, আর জীবনটা চলে গেছে, আমাদের হায়াত চলে গেছে। আসলে বলা উচিত না, বললে হয়তো এই কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারে, কিন্তু আসলে রিয়েলি সত্য যে আসলে আমাদের পুরা লাইফটাই চলে গেছে আর্টিফিশিয়ালের দিকে, আমরা আসলে ন্যাচারালের মধ্যে নাই। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রসঙ্গক্রমে আসলে অন্য কথা বলে ফেলছি, আই এম সরি। যদি মন চাই দুইটা জিনিস দেখতে পারো, কাজে লাগবে। সূরা আয-যারিয়াত 47 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। বিগ ব্যাং থিওরির মূল দুইটা আয়াত হলো এই দুইটা। ঠিক আছে, অনেক কিছু জানতে পারবে। তাহলে আসো আমরা বলতেছিলাম কিউরিং দেখলাম, পিকলিং দেখলাম, এরপরে আসো লাস্টে একটা শব্দ আছে স্মোকিং। তাহলে স্মোকিং আমরা কিভাবে করবো এটা একটু খেয়াল করো। স্মোকিং কিন্তু সব ধোঁয়া দিয়ে করা যাবে না, ঠিক আছে? স্মোকিং করার জন্য একটা ডেফিনেটলি তোমার গ্যাস আছে, এই গ্যাসটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে স্মোকিং মূলত করা হবে তোমার সালফার ডাইঅক্সাইড দ্বারা। তাহলে স্মোকিং, মনে কিছু নিও না আবার, স্যার গল্প করলো, হ্যাঁ। স্মোকিং ইট ইজ ডান বাই মেইনলি, ঠিক আছে? এগুলো এক্সাম কি বলে এমসিকিউর জন্য মনে রাখো। ইট ইজ ডান বাই মেইনলি সালফার ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে সাধারণত আমরা ফুডকে প্রিজার্ভ করতে পারি, খাদ্যকে আমরা প্রিজার্ভ করতে পারি। এখন এই জায়গায় কিন্তু তোমার একটা বি নাম্বার কোশ্চেন আসতে পারে যে হোয়াই বা কি বলে এটাকে, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ প্রিজারভেটিভের উদ্দেশ্য কি, ডিফিনেশন যদি ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু বলতে পারবে। 1 নাম্বার হচ্ছে তোমার খাদ্যকে অণুজীব থেকে আমরা বাঁচাবো। 2 নাম্বার হলো খাদ্যের যে জীবনকাল আছে, মানে হায়াত আছে, ডিউরেশন আছে, এটাকে বৃদ্ধি করবো। যেই খাদ্য 5 দিনে নষ্ট হয়ে যায়, তো সেটা যাতে আরো বেশি সময় মানে থাকে আর কি, রক্ষণাবেক্ষণ হয় এটা। আর 3 নাম্বার কথা হচ্ছে খাদ্যের গুণাগুণ, মানে কোয়ালিটি অফ দ্য ফুড। 1 নাম্বার হচ্ছে খাদ্যকে পচন থেকে বাঁচাবা, 2 নাম্বার হচ্ছে খাদ্যের যে কোয়ালিটি আছে ওইটা। মানে কয়েকটা বেসিক জিনিস জানা থাকলে কিন্তু তুমি লিখতে পারবা। তাহলে প্রিজারভেটিভের অবজেক্টিভও আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে? এখন আসো একটা জিনিস আমাদের একটু জানতে হবে, এটা একটু মুখে মুখে বলি, এটা আসলে আমাদের মাঝখানে কয়েকটা শব্দ আমি লিখবো, তবে একটু মুখে মুখে বলি, এটা আসলে মুখে মুখে বলে ভালো বুঝবা, ঠিক আছে? মানে ক্যানিং প্রসেস, মানে ক্যানিং কিভাবে করা হয় এটা দেখবা, তোমাদের বইয়ে প্রায় 2-3 পৃষ্ঠা লেখা আছে, হ্যাঁ। এত বড় করে আসলে লিখে লাভ নাই। ক্যানিং প্রসেস মানে কি, কৌটাজাতকরণ। কোন একটা খাদ্যকে তুমি কিভাবে কৌটাজাতকরণ করবা, এই প্রসেসটাই হলো মূলত এই ক্যানিং। প্রিন্সিপাল অফ ক্যানিংটা কি একটু খেয়াল করো। একটা খাদ্যকে তুমি ক্যানিং করবা, দ্যাট মিন্স মনে করো এই যে আমার এই যে এই বাটিটার ভিতরে খেজুর আছে, ঠিক আছে? খেজুর সাধারণত আসলে ক্যানিং করার প্রয়োজন হয় না, কারণ হইতেছে এটাকে প্রথমে শুকানো হয়, তারপর অনেক মডিফাই করে দেওয়া হয়, যার কারণে এটা আসলে অনেক দিন পর্যন্ত এমনিই অপচনশীল অবস্থায় থাকে। কিন্তু অন্যান্য খাদ্য, ধরো তুমি পেয়ারা সংরক্ষণ করবা অথবা তুমি কাঁঠাল সংরক্ষণ করবা, তাহলে তাদেরকে ক্যানিং করার প্রয়োজন আছে। ক্যানিং মানে কি, কৌটাজাতকরণ। কৌটাজাতকরণ মানে কি, এর ভিতরে তুমি কিছু কেমিক্যাল দিবা বা কিছু প্রিজারভেটিভ দিবা। এখন এর প্রিন্সিপালটা কি এটা একটু জানতে হবে। একটু আমি মুখে মুখে বলি, একটু মনোযোগ দাও, তাহলেই বুঝতে পারবা, হ্যাঁ। প্রথমে কি করবা, প্রথমে তুমি ফুড কালেক্ট করবা, সংগ্রহ করবা। দেখবা তোমার বইয়ে এইভাবেই লেখা আছে, হ্যাঁ। আমি কিন্তু একদম হুবহু বই থেকে বলতেছি, দেখো খেয়াল করো। তাহলে প্রথমে তুমি ফুডটা কালেকশন করলা। ধরো তুমি 5 কেজি পেয়ারা ক্যানিং করবা, মানে 5 কেজি পেয়ারা তুমি কৌটাজাতকরণ করবা। 5 কেজি পেয়ারা তুমি কিনে আনলা। এখন সব পেয়ারাই যে ভালো এটাও তো না, তাই না? তাহলে কিছু পেয়ারা আছে আগে তোমাকে বাদ দিতে হবে, এটাকে আমরা বলি বাছাইকরণ। তাহলে প্রথমে ফুড কালেকশন, 2 নাম্বার হচ্ছে বাছাইকরণ, 3 নাম্বার আসে কি করবা, তুমি যে বাজার থেকে কিনে আনলা এটা কি এমনি তুমি ক্যানের ভিতরে ঢুকাই দিবা? না, এটাকে ধুইতে হবে, ওয়াশ করতে হবে। তাহলে 3 নাম্বার ধাপ হইতেছে এটাকে ওয়াশ করবা, মানে যেই খাদ্যটাকে তুমি ক্যানিং করবা সেই খাদ্যটাকে তুমি ওয়াশ করবা। 3 নাম্বার আসো, পেয়ারাটাকে তুমি কি এমনি রেখে দিবা? না, এটাকে কাইটা টুকরা টুকরা করবা। এটা যে কোনো কিছু হতে পারে, কাঁঠালের ক্ষেত্রে একই অবস্থা, পেয়ারার ক্ষেত্রে একই অবস্থা, আপেলের ক্ষেত্রে একই অবস্থা, ঠিক আছে? তাহলে 1 নাম্বার বললাম ফুড কালেক্ট করবা, 2 নাম্বার বাছাই করবা, 3 নাম্বার ওয়াশিং করবা মানে ধৌতকরণ করবা, 3 নাম্বার এগুলাকে কাইটা টুকরা টুকরা করবা। 3 নাম্বার গেল, 4 নাম্বার গেল, এটা মানে টুকরা টুকরা করবে, এটা 4 নাম্বার গেল। 5 নাম্বার কি করবা, একে ভাপাবা। ভাপাবা মানে কি, ভাপা পিঠা দিয়ে মনে রাখো, মানে কি ইংরেজিতে বলা হয় ব্লাঞ্চিং। আমি শব্দটা লিখবো, একটু মনে রাখো। টুকরা টুকরা করার পর এদেরকে তুমি হিট দিবা। এই হিটটা কি বলতেছি আমরা, ভাপানো। ইংরেজিতে যেটাকে বলা হয় ব্লাঞ্চিং, শব্দটা একটু খেয়াল করো। তাহলে 5 নাম্বার পয়েন্টটা হলো আমাদের ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং, ঠিক আছে?
ব্লাঞ্চিং অথবা এটাকে বলা হয় ভাপানো। ভাপানো, ভাপানো মানে কি তাহলে? ভাপানো মানে হইতেছে হিট দিব। এই যে টুকরা টুকরা করলাম এদেরকে আমরা হিট দিব। কত ডিগ্রি সেলসিয়াসে? জেনারেলি 10 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে আমরা এই হিটটা দিয়ে থাকি, ঠিক আছে? এছাড়াও তুমি আরো দেখবা বইয়ের ভিতরে আছে 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসও কিছু কিছু খাদ্যের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এটা কিছু কিছু খাদ্যের ক্ষেত্রে। অতিরিক্ত হিট দিলে কিন্তু আবার সিদ্ধ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আবার ঝামেলা আছে। এখন কয় মিনিট হিট দিবা এটা কিন্তু একটু টাইমটাও তোমার বইয়ে বলা আছে, এমসিকিউর জন্য মনে রাখতে পারো 5 থেকে 10 মিনিট। এই অটোক্লেভের ক্ষেত্রে টেম্পারেচার, প্রেসার আর হলো টাইম মনে আছে রায়ান? অটোক্লেভ যে পড়াইছিলাম ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, টিস্যু কালচার মনে আছে? ওইটা কিন্তু আমাদের এই পরীক্ষায় আসছিল, বুঝছো? আমাদের ভাই অনেক কিছু আসলে পড়া লাগে, বিস্তারিত পড়া লাগে। অটোক্লেভের ভিতরে টেম্পারেচার ছিল 121 ডিগ্রি সেলসিয়াস, 121 ডিগ্রি সেলসিয়াস। প্রেসার ছিল 15 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। আর টাইম ছিল 15 মিনিট। আমাদের এইবার আসছিল, এইবার এই যে পরীক্ষাতে দিলাম, এইবার আসছিল হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অটোক্লেভ। মাইক্রোবায়োলজি আসছিল, ঠিক আছে? তো পড়ায় কিন্তু একদিক দিয়ে উপকার হয়েছে আসলে। তাহলে 5 থেকে 10 মিনিট এটা হলো ব্লাঞ্চিং, মানে আমরা খাদ্যটাকে গরম করব বা হিট দিব। তাহলে এটা গেল 5 নাম্বার ধাপ। আমি একটু আবার রিপিট করতেছি 5টা পয়েন্ট, খেয়াল করো। প্রথমে খাদ্য সংগ্রহ করবা, বাছাই করবা, এটাকে ধৌতকরণ করবা বা ওয়াশিং করবা, এটাকে কাইটে টুকরা টুকরা করবা, কাইটে টুকরা টুকরা করার পর এটাকে কি করবা? ভাপাবা, হিট দিবা, ব্লাঞ্চিং করবা। এরপর কি করবা দেখো। আচ্ছা, এরপরে কি করবা দেখো, এরপরে হইতেছে আবার বাছাই করবা। সরি, কি বলতেছে? সরি, একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, ব্লাঞ্চিং করার পর এটাকে তুমি কৌটার ভিতরে ঢুকাবা। 5 নাম্বার ধাপের পরই কিন্তু কৌটাতে ঢুকাবা। দেখো আমি আবার বলতেছি, হয়তো মাঝখানে একটু মিস্টেক হয়েছে, হইতে পারে আর কি। আমি আবার বলতেছি, একটু মিলাই নাও। প্রথমে খাদ্য সংগ্রহ করলা, বাছাই করলা, ধৌতকরণ করলা, টুকরা করলা, ব্লাঞ্চিং করলা, এরপরে কৌটার ভিতরে ঢুকাইলা, ঠিক আছে? এই সিরিয়ালটা মনে রাখো। কৌটার ভিতর ঢুকানোর পর কি করবে? এরপরে প্রিজারভেটিভ দিবা উপরে। এক একটার জন্য এক এক ধরনের প্রিজারভেটিভ, তাই না? যেমন আচার তৈরি করলে এক ধরনের প্রিজারভেটিভ দিবা, পেয়ারা সংরক্ষণ করলে এক ধরনের প্রিজারভেটিভ দিবা, তারপরে হলো তুমি কাঁঠাল সংরক্ষণ করলে এক ধরনের প্রিজারভেটিভ দিবা, মাংস যদি সংরক্ষণ করো ক্যানের ভিতরে তাহলে ওইখানে এক ধরনের প্রিজারভেটিভ দিবা। তাহলে প্রিজারভেটিভ যোগ করার পর এই যে এইভাবে তুমি এটাকে কি করবা? ঢাকনা দিয়ে বন্ধ করে দিবা, ঠিক আছে? ঢাকনা দিয়ে বন্ধ করার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো তোমার এর ভিতরে যদি কোনো এয়ার থাকে এই এয়ারটাকে এক্সপেলড করে দিতে হবে, মানে বাইরে বের করে দিতে হবে। কারণ এয়ার থাকলে কি হবে, ঝামেলাটা কি? ওই যে দেখো আমরা কিন্তু বলছিলাম যে খাদ্য নষ্ট হওয়ার অনেকগুলো কারণের ভিতরে কিন্তু আমরা একটা বলছিলাম অক্সিডেন্ট, মানে অক্সিডেশন। যদি জারণ বিজারণ ঘটে তাহলে কিন্তু তোমার খাদ্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে ভিতরে বায়ু থাকলেও কিন্তু অক্সিডেশন হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে ভিতর থেকে তুমি বায়োটা নিঃসরণ করে দিবা, বায়ু বের করে দিবা। তাহলে কৌটার ভিতরে ভরার পর প্রিজারভেটিভ দিলা, ভিতর থেকে বায়ু বের করে দিলা। এরপরে কি করবা? এরপরে হইতেছে কৌটা মুখ বন্ধকরণ করবা, ঠিক আছে? আমি কিন্তু প্রথমে বলে ফেলছিলাম কৌটা মুখ বন্ধকরণ, তার আগে আরেকটু কাজ করে নিতে হবে, সেটা হলো ভিতর থেকে বায়ু বের করতে হবে। তাহলে কৌটা মুখ বন্ধ করে দিলা। এরপরে আসো, এই যে পাত্রটা যে আছে একে তুমি এরপরে জীবাণুমুক্তকরণ করবা, ঠিক আছে? একে বলা হয় স্টেরিলাইজেশন। এটাও আসছিল আমাদের এবার পরীক্ষায়, ঠিক আছে? তাহলে স্টেরিলাইজেশন করবে, এই পাত্রটাকে সহ তুমি স্টেরিলাইজেশন করবে। স্টেরিলাইজেশন করার 1 নাম্বার পদ্ধতি হইতেছে তোমার ওই যে অটোক্লেভ। এই পাত্রটাকে অটোক্লেভ, একটু ভিডিও চাইলে দেখতে পারো, অনেক ইন্টারেস্টিং কিন্তু জিনিস যন্ত্রটা আসলে। ধরো এই যে এর ভিতরে খেজুর আছে, এই খেজুরগুলোকে তুমি স্টেরিলাইজ করবা। তাহলে এই একটা পাত্রের ভিতরে বইরে জাস্ট লাইক তোমার অটোক্লেভ যন্ত্রটা হলো এই যে রাইস কুকার দেখছো না, যদিও আসলে ফাংশন ভিন্ন, দেখবা যে রাইস কুকারের মতো। আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে যেটা, এটা কিন্তু অনেক বড়, এটা আসলে রাইস কুকারের মতো না। কিন্তু নর্মালি যে ছোট যে অটোক্লেভগুলো এগুলো কিন্তু দেখতে প্রায় রাইস কুকারের মতো। ভিতরে তুমি এই যে এই বয়ামটা ভরে দিবা, দেওয়ার পর ঢাকনাটা লাগাই দিবা। ওই যে টাইম, টেম্পারেচার, প্রেসার তুমি মেইনটেইন করবা, দেখবা ভিতরে যা আছে সব স্টেরিলাইজ হয়ে গেছে, মানে জীবাণুমুক্তকরণ হয়ে গেছে। তাহলে এই পাত্রটাও জীবাণুমুক্তকরণ হয়ে যাবে, যেহেতু পাত্র সহ তুমি দিছো। অটোক্লেভটা একটু দেখো, ওটা কিন্তু তোমাদের যেহেতু আছে চাইলে দেখতে পারো, অনেক ভালো লাগবে কিন্তু। হ্যাঁ, এই জীবাণুমুক্তকরণ পদ্ধতিটাকে আমরা বলতেছি স্টেরিলাইজেশন। তাহলে স্টেরিলাইজেশন একটু মনে রাখতে পারো, হ্যাঁ, এটা কিন্তু লাগবে। আর বাকিগুলা কিন্তু নর্মালি দেখলেই পাবা। তাহলে স্টেরিলাইজেশন কত তাপমাত্রায় করা হয়? এটা মূলত করা হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর অটোক্লেভে যদি দাও তাহলে 121 ডিগ্রি সেলসিয়াসই করতে হবে, এটাই স্বাভাবিক। তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে যে স্টেরিলাইজ করা হয় 120 ডিগ্রি সেলসিয়াসের উপরে কত মিনিট? 90 থেকে 120 মিনিট। কিন্তু অটোক্লেভের ভিতরে মাত্র 15 মিনিট, ঠিক আছে? স্টেরিলাইজেশন প্রসেস কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে অটোক্লেভ হলো একটা। সময়টাও একটু মনে রাখতে পারো, যদি টেম্পারেচার 120-এর উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার টাইম লাগবে
90 থেকে 120 মিনিট রাখা হয় আর কি, কিন্তু এর আগে কিন্তু সাধারণত জীবাণুমুক্ত হয়ে যায়, ঠিক আছে। আর যদি 100 ডিগ্রি সেলসিয়াস দাও এই ক্ষেত্রে তোমার টাইমটা আসলে এটা নিয়ে কনফিউশন আছে, এটা বললাম না, ঠিক আছে, যেহেতু এটা নাই তাহলে এটাই একটু মনে রাখো। এই হলো মূল কথা। স্টেরিলাইজ করলা, এরপরে কি করবা? এরপরে তুমি আরেকটা শব্দ আছে যেটা, সেটা হলো রিটর্টিং। এই রিটর্টিং করার পর, রিটর্টিং মানে কি, জীবাণুমুক্ত করার পর যে পরের ফেজটা, এরপরে এটা কি করবা? যেহেতু হিট হয়ে গেছে তাহলে কি করবা? শীতলীকরণ করবা, ঠান্ডা করবা, ঠিক আছে। ঠান্ডা করার পর কি করবা? দেখো এই যে লেবেলিং করছে, কিন্তু এই যে কাগজ লাগাই দিছে এটা কি বলতেছে? লেবেলিং। লেবেলিং এর ভিতরে কি থাকবে? কোম্পানির নাম থাকবে, তারপরে ভিতরে কি জিনিস আছে ওইটা থাকবে, ওই জিনিসের কম্পোনেন্ট মানে ইনগ্রেডিয়েন্ট কি কি আছে ওইটা থাকবে, এই বিভিন্ন কিছু আসলে থাকবে। এরপরে কি করবে? এরপরে তুমি সেটাকে সংরক্ষণ করতে পারো, ফ্রিজে রাখতে পারো, বা যদি তোমার ফ্রিজে রাখার মতো না হয়, অনেক ক্ষেত্রে দেখবা যে লেখা থেকে শুষ্ক এবং বায়ুমুক্ত স্থানে রাখুন, এইভাবে তুমি সংরক্ষণ করতে পারো, ঠিক আছে। তাহলে অনেকগুলো প্রসেস বলছি, মাঝখানে কিন্তু প্রায় 10-12টা ধাপ বইলে ফেলছি। খেয়াল করো, 1 মিনিটের ভিতরে আমি আবার রিপিট করতেছি যাতে ভালো মনে থাকে। প্রথমে খাদ্যদ্রব্য সংগ্রহ করলা, বাছাই করলা, ধৌতকরণ করলা, কাইটা টুকরা টুকরা করলা, এরপর এগুলাকে হিট দিলা মানে গরম করলা, যেটাকে আমরা বলছি ব্লাঞ্চিং। এরপরে কি করছো? এটাকে কৌটার ভিতরে ভরছো, কৌটার ভিতরে ভরার পর এর ভিতর প্রিজারভেটিভ দিছো, প্রিজারভেটিভ দেওয়ার পর এর ভিতর থেকে তুমি বায়োটাকে সরাই ফেলছো, এরপরে উপরে ঢাকনাটা মাইরে দিছো। দেখো কত সুন্দর, কিন্তু প্রসেসটা কিন্তু খুবই সুন্দর, তাই না? ধাপে ধাপে যদি বলতে পারো। তাহলে কৌটার মুখ বন্ধ করার পর এটাকে তুমি স্টেরিলাইজ করছো, স্টেরিলাইজিং মেশিনে দিয়ে অথবা অন্য কোনো প্রসেসে থাকলে সেটা দিয়ে তুমি স্টেরিলাইজ করছো, মানে জীবাণুমুক্তকরণ করছো। এরপর সেটাকে কি করছো? শীতলীকরণ করছো, মানে যেহেতু এটা হিট হয়ে গেছে এরপর শীতলীকরণ করছো। এরপরে কি করছো? শীতলীকরণ করার পর ওর উপরে তুমি লেবেলিং লাগাই দিছো, মানে এই যে কাগজগুলো আছে এগুলো তুমি লাগাই দিছো, এরপর সংরক্ষণ করছো। এই হলো মূল বেসিক জিনিস। এটা